বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য টেন্সের পার্ট 3 অংশ নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, পুরা ঘটিত, ঘটমান, বর্তমান। এখানে দুটো শব্দ রয়েছে, পুরা ঘটিত আবার ঘটমান। এর মানে কি? এর মানে হচ্ছে এই টেন্সে কিছু কাজ হয়ে গেছে, আবার ওই কাজটাই চলতেছে। এরকমের দুইটা টার্ম এই টেন্সে বোঝানো হয়, তাই এটার নাম দেওয়া হয়েছে পুরা ঘটিত, ঘটমান, বর্তমান। এটা যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, অতীতকালে কোনো কাজ শুরু হয় বর্তমান পর্যন্ত চলতেছে যদি বুঝায়, তাহলে এই ধরনের সমস্ত কাজ এই বক্সের ভিতরে যাবে। যেমন আমি এখানে দুটো বাংলা সেন্টেন্স লিখেছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বলেছি আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এর মানে কি? এর মানে হচ্ছে আমার কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে, তার মানে অনেক কিছু কাজ আমার হয়ে গেছে, কিন্তু কাজটা এখনো বন্ধ হয়নি। আমার ভাত খাওয়া কাজটা এখনো বন্ধ হয়নি, এখনো চলছে। যার জন্য এখানে দুটো কাজই সম্পন্ন হয়েছে, কিছু কাজ হয়ে গেল কিন্তু এখনো ওই কাজটা এখনো চলছে। আরেকটা সেন্টেন্স হচ্ছে সে সকাল থেকে ফুটবল খেলছে। তার মানে সে অনেকখানি খেলা সম্পন্ন করেছে, কিন্তু খেলা এখনো বন্ধ করেনি, তার খেলা এখনো চলতেছে। যার জন্য এই টেন্সটা আমরা নাম দিয়েছি পুরা ঘটিত, ঘটমান, বর্তমান কাল। ইংলিশে রেখে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এবং কন্টিনিউয়াস বোথ আর সিটিং হিয়ার সাইড বাই সাইড। বাংলা আরও কয়েকটা উদাহরণ যদি আমি দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও। যেমন আমি সকাল থেকে মাথা ব্যথায় ভুগছি, সে 1 ঘন্টা ধরে মাঠে খেলছে, আমি 2 ঘন্টা ধরে ঘুরে উড়াচ্ছি। এরকমের যে কথাগুলো আসবে সেই কথাগুলো সব এই বক্সের ভিতরে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটার কিভাবে বাংলায় চেনা যায় সেটা তোমরা শিখে ফেলেছ। এভাবে তাহলে ইংলিশে কিভাবে চেনা যায় সেদিকে আমরা একটু লক্ষ্য করি। স্ট্রাকচার ধরে চিনতে হবে। এটা সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, প্লাস মূল ভার্ব, প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট। আর এখানে যেহেতু এই যে ধরে এবং থেকে এই যে দুটো শব্দ রয়েছে, এই ধরনের শব্দ সবসময় আসবে, তার জন্য আমরা সিন্স এবং সিন্স অথবা ফর ব্যবহার করব, এবং এর পরে সাধারণত টাইম আসবে। এই হলো এটার স্ট্রাকচার এবং গঠন প্রণালী, কিভাবে গঠন করতে হয়। যেমন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। ওই ধরে বা যাবত যখন আসবে তখন ফর আসবে, আর থেকে বা হইতে যখন আসবে তখন সিন্স আসবে। এই যে সিন্স দেখতে পাচ্ছ তোমরা এখানে। সে সকাল থেকে ফুটবল খেলছে, এখানে দেখো হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তার মানে যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স বসবে, আর যদি পিরিয়ড অফ টাইম অর্থাৎ ব্যাপক সময় বোঝায় তাহলে ফর বসবে। যেমন এখানে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি কখন 2 ঘন্টা, সকালের 2 ঘন্টা, দুপুরের 2 ঘন্টা, রাতের 2 ঘন্টা আমি কথা বলিনি। কিন্তু যখন ফুটবল খেলার কথা বলছি তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে ফুটবল খেলাটা সকাল থেকে হচ্ছে, নির্দিষ্ট হয়ে গেছে, সকাল থেকে নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে, যার জন্য সিন্স ব্যবহার করতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই টেন্সটা গঠন করতে হয়। এবার আমরা আসতেছি কিভাবে এটাকে 4টা ফর্মে নিতে হবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। সরি, অলরেডি আমরা গঠন প্রণালী পেয়ে গেছি। তো যদি আমি বলি সে সকাল থেকে ভেস্তেছে, হি হ্যাজ বিন গেটিং ওয়েট সিন্স মর্নিং। যদি এটা নেগেটিভ করতে চাই তাহলে হ্যাজ এবং বিনের এই দুইটার মাঝখানে যদি আমি নট বসিয়ে দিই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। যে সকাল থেকে ভেস্তেছে না, তাহলে হবে হি হ্যাজ নট বিন গেটিং ওয়েট সিন্স মর্নিং। যদি ইন্টারোগেটিভ করতে চাই আমরা তাহলে কি করতে হবে, এটাকে এই যে হ্যাজ, এখানে হ্যাজটা রয়েছে, এই হ্যাজটাকে তোমরা আগে বসিয়ে দেবা, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। মনে রাখতে হবে এই অক্সিলারি ভার্বের যতগুলো ফর্ম এখানে আসুক না কেন, 2-3টে ফর্ম আসতে পারে, যেখানে এখানে হ্যাজ এবং বিন 2টে ফর্ম আসছে, সবগুলোকেই কিন্তু সাবজেক্টের আগে নেওয়া যাবে না। শুধুমাত্র
অক্সিলারি ভার্বের প্রথম অংশটা সাবজেক্টের আগে চলে যাবে, আর সব সাবজেক্টের পরেই থাকবে। যেমন সে কি সকাল থেকে ভিজতেছে, হ্যাজ হি বিন গেটিং ওয়েট সিন্স মর্নিং। সে কি সকাল থেকে ভিজতেছে না, সরি এখানে তোমরা কোশ্চেন মার্কটা একটু দিয়ে নিও, আর এখানে দুটো ফুল স্টপ দিয়ে নিও, একটা পরে নেই। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু ইন্টারোগেটিভ আছে তার জন্য হ্যাজটা আগে গেছে, কিন্তু নেগেটিভের জন্য নট থাকবে, কি নটটা থাকবে আবার সাবজেক্টের পরে। এই নিয়মই এই টেন্সটা তোমাদেরকে গঠন করতে হবে। তাই হ্যাজ হি নট বিন গেটিং ওয়েট সিন্স মর্নিং। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে ফেলেছো এবং কিভাবে গঠন করতে হয় সেটাও তোমরা বুঝে ফেলেছো। এবার আমরা আসি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট অর্থ কি? অতীত। ইনডেফিনিট অর্থ কি? অনির্দিষ্ট। আর টেন্স অর্থ কাল, তা অনির্দিষ্ট অতীতকাল। এখন প্রশ্ন অর্থ অনির্দিষ্ট অতীতকাল কেন? অতীত কোনো কাজ সাধারণভাবে হয়ে গিয়েছিল বা অনির্দিষ্টভাবে হয়ে গিয়েছিল, এরকম একটা সেন্স এখানে শো করে, তাই এটার নাম দেওয়া হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। অনেকে এটাকে সাধারণ অতীতকালও বলে। যেমন সে স্কুলে গিয়েছিল, যাওয়ার দরকার গিয়েছিল। আমি একটা গান গিয়েছিলাম, গান প্রয়োজন হয়েছিল গিয়েছিলাম, এটার মধ্যে আলাদা কোনো নির্দিষ্টতা ছিল না। আর একটা ব্যাপার আছে, অতীতকালের কিছু অভ্যাস যখন বোঝানো হয় তখন আবার এই সাধারণ অতীতের মতো বাক্যগুলো আসবে না, তখন সেটাকে আমরা বলি অভ্যাসগত অতীত। যেমন আমি সাঁতার কাটতাম, সে সকালে নাচতো। এগুলোকে চেনার জন্য আমরা সাধারণত তো, তা, তিম, তা এই শব্দগুলা বাক্য ভার্বের বাংলা ক্রিয়ার পরে সাধারণত এই শব্দগুলো সাধারণত থাকবে, এই তয়ের মতো উচ্চারণগুলো সাধারণত থাকবে। আর সাধারণ অতীত যেটা হবে সেটা ছিল, ছিলাম, ছিলে, এইগুলো থাকবে। তো গঠন প্রণালীর জন্য যেহেতু এখানে দুই ধরনের বাক্য আমাদের ব্যবহার করতে হয়, তাই এখানে এরার এই পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারও দুটো। প্রথম স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সে স্কুলে গিয়েছিল, ছিল, হি ওয়েন্ট টু স্কুল। আমি একটি গান গেয়েছিলাম, আই স্যাং এ সং। এখন যদি বলা হতো যে আমি গান গাইতাম, সে গান গাইতো, তখন এই স্ট্রাকচারের লেখা যাবে না, তখন তোমাদেরকে দ্বিতীয় স্ট্রাকচারটা ফলো করতে হবে। সে স্ট্রাকচারটা কিরকম, এই যে দেওয়া আছে এখানে। যেমন আমি সাঁতার কাটতাম, যদি এরকম তাম তো তি আসে তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড অথবা ইউজ টু প্লাস ভার্বের তখন প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। এই হলো মোটামুটি স্ট্রাকচার টুর গঠন প্রণালী। এখন যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন সে সাঁতার কাটতো, হি ইউজ টু সুইম। সে স্কুলে সেই স্কুলে গান গাইতো, হি ইউজ টু সিং ইন দ্য ইন স্কুল। এভাবে আমরা এই অভ্যাসগত অতীতের বাক্যগুলো আমরা বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করা যায় যে তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা তোমরা পেয়ে গেছো, এবং দুটো ফর্মে যে গঠন করতে হয় তাও আমি তোমাদেরকে বুঝালাম। এখন তাহলে আমরা দেখি যে কিভাবে চারটা ফর্মে নিতে হয় আবার এটাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। এখানে একটা জিনিস বলে নেওয়া দরকার যে এই পাস্ট ইনডেফিনিট টেন্সে বাহির থেকে ভার্ব নিয়ে আসতে হয়, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আনতে হয় ডু বা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে আসতে হয় ডিড। অন্য কোনো টেন্সের ভিতরে আমাদের কোনো অক্সিলারি ভার্ব বাহির থেকে আনতে হয় না, তাই তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা। যেমন রহিম ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রহিম গতকাল স্কুলে গিয়েছিল। এখন যদি এটা নেগেটিভ করি তখন ওয়েন্ট নট কথা বলা যাবে না, তখন ডিড নট কথা আনতে হবে। এই ডিড নট কথাটা কিন্তু এখানে ছিল না, নট তো নেগেটিভের জন্য আসবি, আর এই ডিড নামক সহকারী ক্রিয়া বাহির থেকে আনতে হবে। তাহলে কি হবে, রহিম ডিড নট গো টু স্কুল, তখন ওয়েনটা কি হয়ে যাবে, গো হয়ে যাবে। কারণ একটা বাক্যের ভিতরে দুটো পাস্ট টেন্স ইংরেজি ভাষায় অ্যালাউ করা হয় না, অনুমতি দেওয়া হয় না। ইন্টিগ্রেটিভ কি হবে, এই ডিডটাকে আগে নিয়ে গেলা, তাইলে তোমার ইন্টিগ্রেটিভ হয়ে যাবে ডিড রহিম গো টু স্কুল স্টাডি। ইন্টিগ্রেটিভ নেগেটিভ কি হবে, ডিডন্ট রহিম, যেহেতু রহিম নাউন তার নটটা আগে বসানো হয়েছে এখানে, আর যদি ডিডন্ট হয় তাহলে কোনো কথাই নেই, ডিড নট রহিম গো টু স্কুল স্টাডি। তো দেখা যাচ্ছে আমরা এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা খুব সহজেই গঠন করতে পারি, এবং দিয়ে তোমরা বাক্য এভাবে তৈরি করে
নিজেরা এগুলোকে মুখে উচ্চারণ করে বলবে, তাহলে মুখের জড়তা কেটে যাবে এবং তোমরা বাক্য তৈরি করে খুব সহজেই ইংরেজি লিখতে পারবে। এবং আশা করি তোমাদেরকে আমি কিছু শেখাতে পেরেছি। তোমরা আমার এই টিচিংয়ের সাথে থেকো। আমি আরও পরবর্তী টাইমে তোমাদের সমস্ত ইংরেজির চ্যাপ্টারগুলো একের পর এক তোমাদেরকে আমি দিতে থাকবো এবং তোমরা পূর্ণ ইংরেজির কোর্স এখান থেকে শিখতে পারবা। তো আজ এ পর্যন্তই রাখি। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে জানালে আমি উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।